স্যার সবাই নিতেছে স্যার, প্রচুর প্রেশার পড়তেছে। হ্যাঁ, এই কারণে বলছি প্রচুর প্রেশার দিয়ে লাভ নাই। বায়ো, একটা চ্যাপ্টার ছিল বায়ো অর্গানিক কেমিস্ট্রি, ওই চ্যাপ্টারটা তোমাদের টাচ করা হচ্ছে না। ওকে, শেয়ার হয়েছে তো না? চলো আমরা ইলেকট্রোকেমিস্ট্রির ইয়াটা পড়া শুরু করি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম আমার যতদূর মনে হয়, যে সেল রিঅ্যাকশন থেকে কিভাবে তুমি সেল নোটেশন থেকে কিভাবে তুমি সেল রিঅ্যাকশন লিখতে পারবা, মনে আছে? স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। স্ক্রিন শেয়ার হয়ে গেছে, তুমি রিফ্রেশ দাও। হয়েছে না স্ক্রিন শেয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় আমরা এটা পড়েছিলাম যে কিভাবে আমরা সেল নোটেশন থেকে হাফ সেল রিঅ্যাকশন গুলো লিখতে পারি এবং পুরো রিঅ্যাকশন লিখতে পারি, ঠিক না? ওকে, আমরা আজকে পড়বো হচ্ছে সেল পটেনশিয়াল ইলেকট্রোমেটিক ফোর্স কাকে বলা হয়। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে আর কি। ফার্স্ট অফ অল আমরা এই পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে ইলেকট্রোলাইটিক সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল যেটাই বলো, সেখানে অ্যানোডে ইলেকট্রন জেনারেট হয় এবং ক্যাথোডে ইলেকট্রন কনজিউমড হয়। তো এই সেলগুলোতে ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশনের ফলে ইলেকট্রন জেনারেট হয় এবং ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তাহলে সাধারণত লেফট সাইডে থাকে হচ্ছে তোমার অ্যানোড, আর রাইট সাইডে থাকে হচ্ছে ক্যাথোড। অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হয়। আর প্রশ্ন হচ্ছে যে অক্সিডেশন কেন হয়, বা কোন মেটাল দিলে অক্সিডেশন হবে, বা কোন কোন মেটাল যদি আমি রাখতে পারি এই সেলটা অপারেট করবে। ঠিক আছে, এখানে দেখো সেলে আমরা অ্যানোড হিসেবে এমন সব মেটাল রাখবো যে মেটালে অক্সিডেশন হওয়ার প্রবণতা আছে। ঠিক আছে, যার অক্সিডেশন হওয়ার প্রবণতা আছে সে ইলেকট্রন জেনারেট করবে। তার মানে কি, ইন গ্যালভানিক সেল অক্সিডাইজিং এজেন্ট ইজ ওয়ান কম্পোনেন্ট pulls the electron through the wire from a reducing agent in other component। হ্যাঁ, তার মানে বলতেছে যে রিডিউসিং এজেন্টরা কি করে, ইলেকট্রন জেনারেট করে। এটা হয় কোথায়? অ্যানোডে হয়, ইলেকট্রন পুল করতেছে তোমার, সরি, ইলেকট্রন পুশ করতেছে। এবং অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ, ক্যাথোডে ক্যাথোডে অক্সিডাইজিং এজেন্ট কি করে? অক্সিডাইজিং এজেন্ট নিজে রিডিউসড হয়, আর রিডিউসিং এজেন্ট নিজে অক্সিডাইজ হয়। আমরা খুব এজেন্ট না দিয়ে আমরা বলি যে অ্যানোড ইলেকট্রন জেনারেট করে, সেই ইলেকট্রনকে পুশ করে, ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে, সেই ইলেকট্রনকে একসেপ্ট করে। তার মানে কি, কেউ একজন পুশ করতেছে, কেউ একজন একসেপ্ট করতেছে। এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, যখন চলবে এই পুশ আর পুল, তখনই সার্কিটটা অপারেট করবে। তাহলে ইলেকট্রন পুশ করতে গেলে, ইলেকট্রন জেনারেট করতে গেলে কি হইতে হয়? যে মেটাল নিতে হবে সেই মেটালের অক্সিডেশন হতে হবে। ঠিক আছে, তার মানে এখানে একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা ইলেকট্রন জেনারেট করবে। আর এখানে একটা ফোর্স স্যার কাজ করবে শুনতে পাচ্ছি না স্যার। এই যে এই কম্পার্টমেন্ট দেখো, দুইটা কম্পার্টমেন্ট, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। অক্সিডেশনের মাধ্যমে, আমি যদি জিঙ্কের বলি যে এটা জিঙ্কের ইয়া ছিল, জিঙ্ক কি করতেছে? জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন তৈরি করতেছে। তার মানে অ্যানোডে কি হচ্ছে? আসলে ইলেকট্রন তৈরি হচ্ছে। তাহলে জিঙ্ক ইলেকট্রন তৈরি করে সেই ইলেকট্রনকে এখানে পুশ করতেছে। ইলেকট্রন এই ওয়্যার দিয়ে আস্তে 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 এখানে যাচ্ছে। আর ক্যাথোডে কি হয়? ধরো কপারেরটা যদি ধরি, কপার 2+, সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার মেটালে পরিণত হচ্ছে এবং এখানে জমা হচ্ছে। তার মানে অ্যানোডে ইলেকট্রন তৈরি হচ্ছে, সেই তৈরিকৃত ইলেকট্রন সে পুশ করতেছে। আর ক্যাথোড ইলেকট্রন কনজিউমড হচ্ছে, মানে সেই ইলেকট্রনকে পুল করতেছে, এখান থেকে ইলেকট্রন সে টেনে আনতেছে। তার মানে এই পুশ আর পুল, হ্যাঁ, একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাইতেছে। আমি সেই সব মেটালকেই অ্যানোড হিসেবে ইউজ করব যারা ইলেকট্রন পুশ করতে পারে, তার মানে ইলেকট্রন জেনারেট করতে পারে।
আমি সেই সব মেটালকেই ক্যাথোড হিসেবে ইউজ করবো যারা ইলেকট্রনকে একসেপ্ট করতে পারে, তার মানে ইলেকট্রনকে পুল করতে পারে। এই পুশের ফোর্স আর পুলের ফোর্স টোটালটাই হচ্ছে ইএমএফ বা সেলের ফোর্স। তাহলে এই টোটাল সেলটার ফোর্স কি হবে? পুশ করার যে ফোর্স প্লাস পুল করার যে ফোর্স। পুশ করার ফোর্সকে আমরা কি বলি? অক্সিডাইজিং পটেনশিয়াল, হ্যাঁ, অক্সিডেশন পটেনশিয়াল। যার যত অক্সিডেশন পটেনশিয়াল বেশি তার পুশ করার ফোর্স তত বেশি, অক্সিডেশন পটেনশিয়াল। আর এটাকে বলে রিডাকশন পটেনশিয়াল। টোটাল সিএলএমএফ হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল প্লাস রিডাকশন পটেনশিয়াল। অক্সিডেশন হয় কোথায়? অ্যানোডে। আর রিডাকশন হয় কোথায়? ক্যাথোডে। টোটাল সেল পটেনশিয়াল হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল আর রিডাকশন পটেনশিয়াল। তাহলে এটা তোমরা একটু লিখে ফেলো। টোটাল সেল পটেনশিয়াল হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল প্লাস রিডাকশন পটেনশিয়াল। টোটাল সেল পটেনশিয়াল হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল প্লাস রিডাকশন পটেনশিয়াল। অক্সিডেশন পটেনশিয়াল প্লাস রিডাকশন পটেনশিয়াল। বুঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে আমার সেল পটেনশিয়ালের নর্মাল তোমার কি বলে যে ইকুয়েশন। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ই সেল হচ্ছে কি? ই অক্সিডেশন। অক্সিডেশন কোথায় হয় বলো দেখি? বারবার বলি এটা মনে করতে হবে। স্যার অ্যানোডে স্যার রিডাকশন হয় ক্যাথোডে। ই রিডাকশন, এটা হবে ক্যাথোডে। ঠিক আছে? আচ্ছা, তাহলে টোটাল সেল পটেনশিয়াল হচ্ছে ই অক্সিডেশন ই রিডাকশন। এখানে তুমি দুইটাকেই যদি অক্সিডেশনে রাখতে চাও তাহলে তুমি ই অক্সিডেশন লিখতে পারো অ্যানোড। আর যদি কোনো বস্তুর সেল পটেনশিয়াল অক্সিডেশন পটেনশিয়াল ধরো 5 হইলো, এটা রিডাকশন পটেনশিয়াল -5। তার মানে অক্সিডেশন আর পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল এর ভ্যালু সেম, সাইন ডিফারেন্ট। তাহলে তুমি এটাকে যদি দুইটাকেই রিডাকশন অক্সিডেশনে রাখতে চাও, এই রিডাকশনকে আমি অক্সিডেশনে নিয়ে গেলে আগে একটা মাইনাস সাইন দিয়ে দিব। ঠিক আছে? আবার দুইটাকে যদি রিডাকশনে রাখতে চাও, এই রিডাকশনটাকে আগে লিখবো। রিডাকশন হয় ক্যাথোডে, মাইনাস কি হবে? ই অক্সিডেশন, ই রিডাকশন অ্যানোড। এটা এখানে দিছে যে যেইটাকে আমি মাইনাস করতে চাই সেটার সাইন চেঞ্জ করে অক্সিডেশনের বদলে রিডাকশন লিখে দিচ্ছে। ঠিক আছে? সুতরাং এভাবে তুমি ই অ্যানোড ই ক্যাথোড আকারে ও প্রকাশ করতে পারবা, দুইটা একই ফর্মে প্রকাশ করতে পারবা। কিন্তু আমি বলবো তোমরা এই ইকুয়েশনটাই মনে রেখো, একটা মনে রাখলে হয়ে যাবে। ই সেল হচ্ছে ই রিডাকশন ক্যাথোড প্লাস ই অক্সিডেশন অ্যানোড। এখন এই প্রত্যেকটা সেলের অক্সিডেশন রিডাকশন পটেনশিয়াল বের করা আছে, সেটা আমরা একটা চার্টে দেখে নিব। তার আগে একটু বলি, যখন এই এই সেলটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকে তখন তাকে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল বলা হয়। মানে যে কোনো সেলের স্ট্যান্ডার্ড কন্ডিশন কি? সলিউটের কনসেন্ট্রেশন 1 মোলার হইতে হবে। সলিউট কোথায় ইউজ করা হয়? সলিউশনের কনসেন্ট্রেশন। হ্যাঁ, সলিউট কোথায় ইউজ করা হচ্ছে? আমরা বলি না যে জিঙ্ক ডিজলভ ইন জিঙ্ক নাইট্রেট সলিউশন, তাই না? তাহলে জিঙ্ক নাইট্রেট যেটা যেই যেই সলিউশনটা থাকে সেই কনসেন্ট্রেশন 1 মোলার হইতে হবে। যদি গ্যাস ইউজ করা হয়ে থাকে গ্যাসের প্রেসার 1 atm হইতে হবে। আর পুরো সেলের টেম্পারেচার হইতে হবে 25°C। যদি এই কন্ডিশনে কোন সেলের ইএমএফ তুমি বের করতে পারো তখন তাকে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল বলা হয়ে থাকে। এবং তখন তার আগে একটা নট সাইন আসে। যেমন ই সেল যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয় তাহলে আমি ই সেল নট লিখবো। তাহলে ইকুয়ালস টু
ই অক্সিডেশন নট, অক্সিডেশন হয় অ্যানোডে, প্লাস ই রিডাকশন নট, এটা হয় ক্যাথোডে। বুঝা গেল? স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল স্ট্যান্ডার্ড কন্ডিশনে হলে ই নট হয়ে যায়। এখন দেখো হাউ টু মেজার স্ট্যান্ডার্ড ইলেকট্রন পটেনশিয়াল, এটা পরীক্ষা আসবেন এটা বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা সেলে কি টাইপের রিঅ্যাকশন হয়? রিডক্স রিঅ্যাকশন হয়। রিডক্স রিঅ্যাকশন কি একা সম্ভব করা? কারণ না স্যার। রিডক্স কেউ একজন ইলেকট্রন ছাড়ে, কেউ একজন ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তার মানে তুমি আলাদা করে একটা ইলেকট্রনের, একটা সেলের ইলেকট্রন পটেনশিয়াল তুমি কিভাবে বের করবে? সেলটা তো ইনকমপ্লিট হবে। যদি আমি এটা বের করতে চাই খালি, এইটাকে না বের করতে চাই, তাহলে তো এই সেলটা ইনকমপ্লিট হয়ে যাবে। তো তারা একটা বিশেষ ধরনের সেল ইউজ করে যেটাকে আমরা বলি SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, যেটা ইলেকট্রন পটেনশিয়াল হচ্ছে 0। তার মানে যদি এইটা অ্যানোডের সেল হয়, ধরো টোটাল পটেনশিয়াল, কি হবে? ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন। এখানে রিডাকশন পটেনশিয়াল হিসেবে কি ইউজ করছে? SHE, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, যেটার ই নটের ভ্যালু হচ্ছে 0। তাহলে তুমি এখন এই সেলটা কমপ্লিট করে ভোল্টমিটারে দেখলা যে 0.76 ভোল্ট আসছে, আর এইখানে ই অক্সিডেশন তুমি জানো না, আর এটা হচ্ছে 0। কারণ তুমি যেই সেলের সঙ্গে যুক্ত করেছো সেই সেলটাকে 0 বলতেছে। তার মানে কি, এই যে অক্সিডেশন পটেনশিয়াল আমি জেনে গেলাম না, এটা যদি 0 হয় তাহলে টোটাল সেল ইএমএফ তো অক্সিডেশন পটেনশিয়াল, এই যে এখানে দেখো 0.76, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনটা হচ্ছে 0 ভোল্ট, আর এটা হচ্ছে 0.76 ভোল্ট। হ্যাঁ, তার মানে কি যে এটা তো তুমি জানো না, ধরো এটা জানো না, তাহলে কি টোটাল পটেনশিয়াল যেটা আসবে সেটাই তো এটা হবে। তার মানে আমার কাছে ধরো আমি জানি টোটালটা জানি ইকুয়ালস টু A প্লাস বি। আমি যখন সার্কিট যুক্ত করলাম আমি দেখলাম এটার মান আসতেছে হচ্ছে 0.5, এটার মান তুমি বের করবা, আর এটার মান হচ্ছে 0। তাহলে এটার মান কি বের করে গেল না? এর মান এখনো বুঝো নাই না? হ্যালো, আরেকবার বলি, আরেকবার বলি। এইটার পটেনশিয়াল ধরো হচ্ছে A, এইটার পটেনশিয়াল হচ্ছে B, টোটাল পটেনশিয়াল কি A প্লাস বি। ইয়েস এটা স্যার। বুঝছো? জি স্যার। এই টোটালটা কেমনে পাইলা? এই যে ভোল্টমিটারে যুক্ত করে দিচ্ছে, টোটালটা পাওয়া গেলা, টোটালটা পাইলা 0.76। এর মান তুমি জানো না, এটা বের করতে চাও, আর বির মান কি জানো না? জানো না, দেখো বির মান কত? 0। তাহলে এটা যদি 0 হয়ে থাকে তাহলে যা বের হবে সেটাই তো এর ভ্যালু। ইয়েস স্যার। বুঝা গেছে? জি স্যার। এই কে কে বুঝতে পারো না বলো? এইভাবে আমরা যেটার মান বের করতে চাই, হ্যাঁ, সেইটাকে আমরা যদি অ্যানোড হয়ে থাকে তাহলে এখানে রাখবো, আর হাইড্রোজেনটা, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন কে দুইভাবে ইউজ করা যায়, অ্যানোড হিসেবে ইউজ করা যায়, ক্যাথোড হিসেবে ইউজ করা যায়। তার মানে আমি যেটা বের করতে চাই সেটার সঙ্গে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনের একটা কমপ্লিট সেল করে আমি ভোল্টমিটারে যদি মান নেই, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনের মান হয় 0, বাকিটা আমি বের করে ফেলতে পারি। এইভাবে প্রত্যেক মেটালের, হ্যাঁ, হাফ রিডাকশন পটেনশিয়াল বের করা হয়ে গেছে। যেমন সিলভার, যদি সিলভার প্লাস হয় তাহলে তার জন্য তার রিডাকশন পটেনশিয়াল হচ্ছে 0.99 ভোল্ট। আবার যদি তোমার এই সেরিয়ামেরটা হয় 0.17 ভোল্ট। তো এইভাবে প্রত্যেকটার রিডাকশন পটেনশিয়ালের মান বের করা হয়ে গেছে। তো এই যে চার্টটা, এই চার্টটা দিচ্ছে কিন্তু প্রত্যেক মেটাল বা কম্পোনেন্ট যেটাই বলো তার রিডাকশন পটেনশিয়ালের মান এরা বের করছে, এইভাবেই বের করে রাখছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন যোগ করে বের করে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মান দেখে তুমি কি বুঝতে পারবা? তুমি যদি উপরের দিকে তাকাও যে ফ্লোরিন, এখানে মান হচ্ছে প্রচন্ড পজিটিভ, হ্যাঁ, 2.87, আর এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে -3.05। এইখানের মান দেখে তুমি কি বুঝতে পারতেছো কার রিডাকশন পটেনশিয়াল বেশি? তার মানে কে রিডিউস বেশি হইতে চায়? তোমার কাছে আয়রন আছে, এই যে এই ইলেকট্রোডটা আছে, ধরো সিলভার ইলেকট্রোড কোথায় আছে আমাদের, এই যে হচ্ছে সিলভার ইলেকট্রোড, এটা রিডাকশন পটেনশিয়াল কত দেখো তো? 0.80, হ্যাঁ।
সঙ্গে তুমি দিচ্ছ একটা জিঙ্ক ইলেকট্রন, এটা রিডাকশন পটেনশিয়াল কত? 0.70। তুমি দুইটা মান পাইলে, একটা হচ্ছে 0.8, একটা হচ্ছে -0.76। তাহলে এইটা রিডাকশন পটেনশিয়াল পজিটিভ আর এটা রিডাকশন পটেনশিয়াল নেগেটিভ। তাহলে কাকে অ্যানোড হিসেবে, ক্যাথোড হিসেবে ইউজ ভালো করা যাবে? কারণ ক্যাথোডে রিডাকশন হয়, যার রিডাকশন পটেনশিয়াল বেশি। তাহলে এই দুইটার মধ্যে আইডিয়াল ক্যাথোড কে, সিলভার অর জিঙ্ক? Sir, silver. সিলভার স্যার। কারণ কি? সিলভারের Electric potential বেশি। রিডাকশন পটেনশিয়াল বেশি। রিডাকশন পটেনশিয়াল। যার রিডাকশন পটেনশিয়াল বেশি তার ইলেকট্রন একসেপ্ট করার ক্ষমতা তত বেশি। তার মানে ইলেকট্রন একসেপ্ট না করলে তো রিডাকশন হবে না, ইলেকট্রন একসেপ্ট কোথায় করে? ক্যাথোডে হবে। তার মানে আইডিয়াল ক্যাথোড হিসেবে সিলভারটাকে ইউজ করতে পারবা। এখন উল্টা চিন্তা করো, এটা রিডাকশন পটেনশিয়াল যদি 0.76 হয়, এটার অক্সিডেশন পটেনশিয়াল কত হবে? আমরা বলেছিলাম যে রিডাকশন পটেনশিয়াল আর অক্সিডেশন পটেনশিয়ালের মান একই থাকে, খালি কি চেঞ্জ হয়? সাইন চেঞ্জ হয়। একটা যদি 0.7 হয় আর একটা হবে -0.7। তাহলে এখানে আমার রিডাকশন পটেনশিয়ালের চার্ট থেকে আমি দেখলাম যে জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে 0.76 ভোল্ট। তাহলে এটা অক্সিডেশন পটেনশিয়াল কত হবে বলো? প্লাস স্যার 0.76 ভোল্ট। গুড, এত ভোল্ট। আর এইটার অক্সিডেশন পটেনশিয়াল কত হবে? মাইনাস 0.80. 0.80 ভোল্ট। এখন বলো কোনটা অক্সিডাইজ বেশি হইতে যাবে, জিঙ্ক অর সিলভার? Sir, zinc. জিঙ্ক। সিলভার গুড। স্যার। তাহলে কে আইডিয়াল অ্যানোড, জিঙ্ক অর সিলভার? Zinc. গুড। তুমি যখন দেখো এই যে যেইটাই কনসিডার করো সেইখান থেকে কিন্তু তুমি পায়ে যাচ্ছ যে জিঙ্ক হচ্ছে আইডিয়াল অ্যানোড আর সিলভার হচ্ছে আইডিয়াল ক্যাথোডে ইউজ করা যাবে। আমি কি বুঝাইতে পারলাম এটা? এখন প্রত্যেকটার ক্ষেত্রে তুমি বলতে পারবো তোমার কাছে সিলভার আছে আর ক্যাডমিয়াম আছে। আমরা যে এই সেলটা চিন্তা করছিলাম, এই যে প্রথম দিকে এই সেলটা পড়াইছিলাম না, এখানে এখানে এই যে সেলটা ক্যাডমিয়াম ও সিলভার সেল। ক্যাডমিয়ামের রিডাকশন পটেনশিয়াল, অক্সিডেশন পটেনশিয়াল বা রিডাকশন পটেনশিয়াল যেটাই দেখো, কোনটা আইডিয়াল হয় আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখো চার্ট দেখলে বুঝতে পারবো যে কোনটা অ্যানোডে ইউজ করতে হবে, কোনটা ক্যাথোডে ইউজ করতে হবে। ক্যাডমিয়ামের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে -40 আর সিলভারের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে 0.80। তাহলে কোনটা রিডাকশন পটেনশিয়াল বেশি, সিলভার আর ক্যাডমিয়ামের? আরে এই কিন্তু বুঝাই যাচ্ছে যে সিলভারের রিডাকশন পটেনশিয়াল বেশি। যার রিডাকশন পটেনশিয়াল বেশি সে কোথায় সুইটেবল বেশি, অ্যানোডে আর ক্যাথোডে? Sir, anode. গো, হয় নাই? যার রিডাকশন পটেনশিয়াল বেশি সে ক্যাথোডে বেশি ইলেকট্রন সুইটেবল। অ্যাকসেপ্ট করলে ক্যাথোড। হ্যাঁ, তার মানে এখানে সিলভার হচ্ছে ক্যাথোড আর ক্যাডমিয়াম হচ্ছে অ্যানোড, এখানে ইউজ করতে হবে। মনে রাখবা যে হাই অক্সিডেশন পটেনশিয়াল সুইটেবল ফর, লিখে নাও এটা, অ্যানোড। হাই রিডাকশন পটেনশিয়াল সুইটেবল ফর ক্যাথোড। মনে থাকবে? জি স্যার। তাহলে এখন আরেকটা বলি, এটা থেকে বের করো। এই যে কপারের সঙ্গে জিঙ্কের রিয়েকশন করাবা, কপারের 1+ এর রিডাকশন পটেনশিয়াল হচ্ছে 0.50 আর জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল 0.76। তাহলে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হবে বলো? Sir, zinc anode. গুড। আর কপার? Sir, cathode. গুড। এই যে বুঝতে পারতেছো। আচ্ছা, এখন বলো জিঙ্কের সঙ্গে লিথিয়াম যুক্ত করছো, লিথিয়ামের রিডাকশন পটেনশিয়াল হচ্ছে -3.50। এখন বলো দুইটাই নেগেটিভ আছে, কিন্তু নেগেটিভের মধ্যে কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম চিন্তা করে লিথিয়াম এবং জিঙ্কের মধ্যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে বলো? স্যার Sir, লিথিয়াম lithium ক্যাথোডে cathode. যাবে। লিথিয়াম হবে ক্যাথোড। ক্যাথোডে।
Cathode, কেন? sir. Sir, Sir, high negativity reduction. বেশি। হাই রিডাকশন পটেনশিয়াল কি লিথিয়ামের, বোকা? মাইনাস থাকলে কি হাই হয়? দুইটা তো মাইনাস আছে। না স্যার জিঙ্কেরটা। -7.6 বড় না -3.5 বড়? 7 এই বোকা, Sir, minus Minus 3.05 বড় স্যার। -3.75। তুমি যদি রিডাকশন চিন্তা করো তাহলে বড় কিন্তু 0.76। তার মানে এইটা হবে, এই দুইটার ক্ষেত্রে এইটা হবে, এই এই জিঙ্ক হয়ে যাবে তোমার তখন যেইটা রিডাকশন পটেনশিয়াল বেশি। কার রিডাকশন পটেনশিয়াল বেশি? -0.76 বেশি না -3.0 বেশি? জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল বেশি, জিঙ্ক হবে হচ্ছে ক্যাথোড আর লিথিয়াম হয়ে যাবে অ্যানোড। দেখো এটা কে বুঝতে পারো নাই? আমি তো এইটা দিয়েই করতেছি, হাই রিডাকশন পটেনশিয়াল -0.76 এর মান -3.05 এর থেকে কোনটা কোনটা বড়? এইটা বড়। যত মাইনাসের দিকে যাইতে থাকবে এটা ছোট হইতে থাকবে না? জি স্যার। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, জিঙ্কের সঙ্গে তুমি এই ক্যালসিয়াম নিলাম। আচ্ছা, মাইনাস থাকাতে তোমাদের টেনশন হইতেছে, প্লাস করে ফেলো না। অক্সিডেশন পটেনশিয়াল হলে এটা হবে 2.76 আর এটা হবে 0.76। এখন দেখো কোনটার অক্সিডেশন পটেনশিয়াল বেশি? এই যে এটার, তার মানে এটা অ্যানোড, আর যেটা অক্সিডেশন পটেনশিয়াল কম সেটা ক্যাথোড। ওকে, যেভাবে চিন্তা করো, যেটার অক্সিডেশন পটেনশিয়াল বেশি হবে সেটা অ্যানোড, যেটা রিডাকশন পটেনশিয়াল বেশি হবে সেটা ক্যাথোড। জি স্যার, বুঝতে ওকে, জি স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কিছু রিপ্রেজেন্ট করব কিভাবে অক্সিডেশন পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল রিপ্রেজেন্ট করতে হয়। দেখো ই সেল, জিঙ্ক, জিঙ্ক 2+, এখানে আমি বলি নাই কিন্তু আমি বুঝতে পারতেছি এখানে অক্সিডেশন হচ্ছে 0 থেকে এই 2 তে যাচ্ছে, দেখো বারের মাধ্যমে এখানে বোঝানো হচ্ছে একটা বার দিয়ে। তার মানে এটা এটা মিন করতেছে অক্সিডেশন পটেনশিয়াল। অথবা ই নট, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অক্সিডেশন পটেনশিয়াল মিন করতেছে। তাহলে যে কোনো সেলের যদি এইভাবে লেখা থাকে ই সেল জিঙ্ক জিঙ্ক 2+, মানে হচ্ছে অক্সিডেশন। ওকে, আবার দেখো Fe2+ বার Fe, তার মানে দেখো অক্সিডেশন নাম্বার কমতেছে, তার মানে এটা এই প্রসেসটা রিডাকশন প্রসেস। এই যে 2 থেকে Fe তে যাচ্ছে, তো এইভাবে অথবা এইভাবে, এইভাবে অথবা এইভাবে প্রকাশ করা হয়। তার মানে তোমাকে যদি বলা হয়ে থাকে ই সেল জিঙ্ক 2+, জিঙ্ক, এই যে পটেনশিয়াল, এটা কি অক্সিডেশন পটেনশিয়াল না রিডাকশন পটেনশিয়াল? কে বলতে পারবে বলো? স্যার স্যার, reduction। আরেকবার। রিডাকশন, রিডাকশন, কারণ reduction এই যে 2+ থেকে 0 তে যাচ্ছে। করছে স্যার। এই দেখো মান দেওয়া আছে -0.76, দেখি মিলছে নাকি? এই যে জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল -0.76। আবার যদি উল্টা দাও তুমি, ই জিঙ্ক জিঙ্ক 2+, কি হয়ে গেল এটা? Oxidation স্যার। অক্সিডেশন। স্যার ওকে, তাহলে এই এই চারটা একটু মাথার মধ্যে রাখো, আসছে স্যার। মাথার মধ্যে রাখো। আমরা Oxidation আমরা আবার শুরু করব। আর দুইটা রুল ইম্পর্টেন্ট, এই একটা রুল, একটা হচ্ছে when half reaction is multiplied by an integer e remains same। আচ্ছা, এটা কেন বলতেছে? যখন আমরা ব্যালেন্স করতে যাই, দেখো ব্যালেন্স করতে গিয়ে কিন্তু কখনো কখনো গুণ করেছি, ঠিক আছে? এই যে এইটাকে দুইটা ইলেকট্রন আছে দেখে 2 দিয়ে গুণ করেছি, তাই না? তো তুমি যেটা দিয়ে গুণ করো, এই যে পটেনশিয়াল যেটা ধরবা সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। গুণ ভাগ যাই করো, পটেনশিয়াল কি থাকবে? একই থাকবে। এটা হচ্ছে সেকেন্ড রুল। এই দুইটা রুল যদি জানো তাহলে সেল ইএমএফ এর অঙ্ক করতে পারবে। 1 নম্বর রুল হচ্ছে যদি কোনোটার অক্সিডেশন পটেনশিয়াল এক্স হয়ে থাকে, এটা রিডাকশন পটেনশিয়াল -x হবে। মানে অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু আর রিডাকশন পটেনশিয়াল ভ্যালু একদম একটা আরেকটার উল্টা। ওকে, আর একটা হচ্ছে সেল রিঅ্যাকশন ব্যালেন্স করার জন্য তুমি যদি যা দিয়ে মাল্টিপ্লাই করো, টোটাল সেল মানে যে সেল পটেনশিয়াল, কখনো ওই গুণ ভাগ করবা না, যেটা চার্টে যেটা দেওয়া আছে সেটাই ইউজ করতে হবে। তো রুল দুটো মনে থাকবে? হ্যালো, জি ওকে, জি স্যার। লেটস মুভ। বলছে যে হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ফর দ্য ফলোইং সেল রিঅ্যাকশন। এখন আমরা এই যে একটা সেল রিঅ্যাকশন দেওয়া আছে, এটার পটেনশিয়াল বের করতে হবে, ঠিক আছে? অবশ্যই স্ট্যান্ডার্ড পটেনশিয়াল। হ্যাঁ,
স্ট্যান্ডার্ড, কারণ 4 থেকে বের করবো আমরা। তাহলে এই রিয়েকশন থেকে তুমি দুইটা জিনিস লিখতে পারো, রিডাকশন হাফ রিয়েকশন। রিডাকশন কোথায় হচ্ছে? ক্যাথোডে হচ্ছে। এই যে কপার 2+ থেকে কপারে যাচ্ছে, যে কপার 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার তৈরি করছে। তাহলে কপারের রিডাকশন পটেনশিয়াল কত? আমরা 4 থেকে দেখি তো। কপারের রিডাকশন পটেনশিয়াল, কপারের রিডাকশন পটেনশিয়াল, কপার 2+, যে এটা দেওয়া আছে, এই যে কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে 0.34। এখানে 3 দিচ্ছে, ওকে সমস্যা নাই, মানে 3, 3, 5, 6 এরকম হয়তো 3, 4 দিয়ে দেয়। তো এটা ভ্যালু কত হলো দেখো তো, 0.33। ঠিক আছে, পাশাপাশি লিখে ফেলবা। আর জিঙ্কের কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে। জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল 0.76। এখানে চার্টে জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে হচ্ছে 0.76, সুতরাং অক্সিডেশন পটেনশিয়াল হবে একটা মাইনাস একটা প্লাস, এটা প্লাস 0.76 হবে। তাহলে এই টোটাল রিয়েকশনটা তুমি যখন করলা, হ্যাঁ, তাহলে টোটালটার জন্য ই সেল বের হবে। তাহলে এটা যোগ এটা, আমরা কি জানি? ই সেল হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল প্লাস রিডাকশন পটেনশিয়াল। তাহলে মান দুইটা যোগ করে দিলে কত হলো? 1.09 ভোল্ট। যখন কোন সেলের ই সেল অথবা টোটাল পটেনশিয়াল পজিটিভ আসবে, তখন সেই সেলটা ওকে হবে। যদি এটা নেগেটিভ আসতো, তাহলে এই সেলটা হইতো না। মনে থাকবে? দ্য পজিটিভ পটেনশিয়াল কনফার্মস your observation that zinc metal reacts with cupric ion in solution to produce copper metal. আচ্ছা, এই পুরো এই পুরোটা একবার লেখো, পুরোটা একবার লেখো, বুঝে বুঝে লেখো। 5 মিনিট সময় দিলাম, ওকে? একটা ভালো মতন করাতে পারলে বাকি সব পারবা। কি অবস্থা, লিখতে পারছো এটা? হ্যালো, হ্যালো, কারো বুঝতে কোনো জি স্যার। সমস্যা? না স্যার। পরেরটা দেখো, পরেরটাও করো, করে বোঝার চেষ্টা করো, ওকে? এই সেল নোটেশনের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। এখানে অক্সিডেশন হয়, এখানে রিডাকশন হয়, দেখাই যাচ্ছে দেখো। এই যে অক্সিডেশন নাম্বার বাড়তেছে, 0 থেকে 1-এ যাচ্ছে, আর এখানে +1 থেকে ইয়াতে যাচ্ছে। তাহলে এই অনুযায়ী করে দেখো তো, এই দেখো সেল ইএমএফ এটা নেগেটিভ আসবে, তার মানে এই সেলটা পসিবল না। তোমরা পুরাটা একবার করো, না করাইলে পরে প্র্যাকটিস প্রবলেম যখন দিব তখন ঝামেলায় পড়ে যাবে। এই কারণে আমি বলতেছি লিখে লিখে প্র্যাকটিস করো। বিশেষ করে এই যে লিথিয়াম প্লাস থেকে লিথিয়ামে গেছে, তার মানে এখানে রিডাকশন। এজি 0 থেকে এজি প্লাসে গেছে, এখানে অক্সিডেশন। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, না লিখলে বুঝবা না। ঠিক আছে, সো এটার জন্য তোমাকে 5 মিনিট সময় দিলাম।
স্যার স্যার এই অঙ্কটা হয়েছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আমরা কি প্রথমে সাইনটার দিকে তাকাবো, এরপর মানগুলো প্লাস মাইনাস চেঞ্জ করব? সাইনের দিকে তাকানোর আগে দরকার নাই কোনো কিছু, আগে দেখবো হচ্ছে তোমার কোনটা দরকার। তোমার যদি কখনো অক্সিডেশন পটেনশিয়াল দরকার হয়ে থাকে আর তোমার কাছে ভ্যালু আছে রিডাকশন পটেনশিয়ালের, হ্যাঁ, তখন তুমি সাইন চেঞ্জ করে অক্সিডেশন পটেনশিয়ালের বদলে রিডাকশন পটেনশিয়াল ইউজ করো। আমার কোশ্চেনটা এখানেই যে স্যার বললেন না যে আমার কাছে দেওয়া আছে আসলে রিডাকশন ভ্যালু, তো এই হ্যাঁ, রিডাকশন ভ্যালুটা, তো আমি সাইনটা দেখে বুঝবো যে এটা আসলে রিডাকশন ভ্যালু নাকি না আমি? না না না, সাইন দেখে বোঝা যাবে। ভ্যালু ভ্যালু সাইন দেখে তুমি সেটা রিডাকশন ভ্যালু না অক্সিডেশন ভ্যালু সেটা বুঝতে পারবে না। তোমার যদি চার্ট মুখস্থ থাকে তাহলে তুমি সাইন দেখে বুঝতে পারবা। তোমার কাছে যে ভ্যালু দেয়া আছে আর তুমি কোনটা লাগবে তোমার, সেটার উপর ডিপেন্ডস করে তুমি ডিসিশন নিবা। ধরো তোমার কাছে সবগুলো রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে কিন্তু তোমার জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু দরকার, তখন যে ভ্যালুটা রিডাকশন পটেনশিয়ালের ভ্যালুটা দেওয়া আছে সেটা সাইন চেঞ্জ করে অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু করে ফেলবা। জি স্যার। হোয়াট এভার দ্য সাইন তোমার যেটা রিকোয়ার, তোমার কাছে অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে, প্রোভাইডেড অক্সিডেশন পটেনশিয়াল ভ্যালু, কিন্তু তোমার লাগতেছে ওইটা রিডাকশন পটেনশিয়াল, তখন কি করবে তুমি? সাইন চেঞ্জ করে যেটা দরকার সেটাতে কনভার্ট করে ফেলবা। ওকে, পরে দেখো একটা প্রবলেম লেখা আছে, আগের গুলো ছিল ইকুয়েশন আকারে দেওয়া, এবারে লেখা আছে, লেখাটা একটু পড়ে দেখো তো কি বুঝতে পারো। বলা আছে a galvanic cell consists of a galvanic cell can consist of magnesium electrode in 1 molar magnesium nitrate solution and a silver electrode in 1 molar silver nitrate solution. Calculate the standard EMF. ওকে, তাহলে তোমার এখানে ম্যাগনেসিয়াম এবং সিলভার দুইটার পটেনশিয়াল জানা দরকার। তুমি চার্টে চলে যাও, চার্টে চলে গিয়ে যেটা রিডাকশন পটেনশিয়াল বেশি
এটাকে দিবা কি আকারে? ক্যাথোডে, যেটার অক্সিডেশন পটেনশিয়াল বেশি এটাকে দিবে অ্যানোডে। তারপর তুমি সেল কনস্ট্রাক্ট করে ফেলবা। এটা আমি দেখাই দিব। অঙ্কটা পরে একটু বোঝার চেষ্টা করো। অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, 2-3 বার পড়ো, পড়লে বুঝতে পারবা। স্যার এখানে ম্যাগনেসিয়ামের ইকুয়েশনটা ঠিক বুঝছিলাম না স্যার, এখানে আবার মাইনাস কেন দেওয়া হলো স্যার? গেছো তোমরা? সেল পটেনশিয়াল বের করার যে চার্ট, সেই চার্ট তোমার কাছে নাই, আমি না গেলে বুঝতে পারবো না। একটা মিনিট, আমি বলতেছি, তুমি অঙ্কটাকে পড়ে মাথায় নাও, পড়ে মাথায় নাও অঙ্কটা, হ্যাঁ? মাথায় না নিলে বুঝতে পারবো না। একটু পড়লে ওই যে স্ট্র্যাটেজিটা পড়ো, একটু দেখো তো কি লেখা আছে স্ট্র্যাটেজিতে। আমি গেলাম রে, তো নিয়ে নিতে পারো, ক্লাস চলতেছে। আচ্ছা, ওকে, চলো আমরা আগে চার্টে যাই। হ্যাঁ, চার্টে যাই। বলছে at first it may not be clear how to assign the electrode in a galvanic cell. From the table we write the standard reduction potential silver and Mg and apply the diagonal rule to determine which is the anode and which is the cathode. তার মানে আমি যেটা বলতেছিলাম, আমরা এখানে চলে যাচ্ছি আগে। হ্যাঁ, চার্টে যাই, ম্যাগনেসিয়াম এবং সিলভার চার্টটা ক্লিয়ার করি আগে। দেখো, এই একটা অঙ্ক বুঝতে পারলে মোটামুটি ইলেকট্রোড পটেনশিয়ালের অঙ্কগুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সিলভারেরটা তো আমি জানি কত, 0.80 রিডাকশন পটেনশিয়াল। হ্যাঁ, ম্যাগনেসিয়াম কই? এই যে ম্যাগনেসিয়ামের রিডাকশন পটেনশিয়াল কত? -2.37। এই দুইটা ভ্যালু এখানে লিখছে। দেখো, দুইটাই রিডাকশন পটেনশিয়াল ভ্যালু, যে দুইটা ভ্যালু চার্টে আছে সেই চার্ট দুইটা লিখছে। এখন বুঝতে পারছো কেন মাইনাস হলো? কারণ এটা চার্ট অনুযায়ী মাইনাস। এই যে রিডাকশন, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়ালটাকে এরা এইভাবে লিখছে। তার মানে এখানে দেখো কোনটার রিডাকশন পটেনশিয়ালের মান বেশি, বলো? সিলভারের না ম্যাগনেসিয়ামের? ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামের রিডাকশন পটেনশিয়াল মান বেশি, মাইনাসে দেখতে পাইতেছো না একটা? স্যার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল না স্যার? আহা, এটা তো রিডাকশন পটেনশিয়ালের মান, এই দুইটার মধ্যে কম্পেয়ার করো। স্যার আগে তো দুইটা সিলভারের একই, বেশি স্যার। দুইটা দুইটা সেম, দুইটারই রিডাকশন পটেনশিয়ালের মান দেখে বলতে হবে কোনটার মান বেশি। এই দুইটাই রিডাকশন পটেনশিয়াল, এইটার মান বেশি, যেটার মান বেশি সেটা কি কোথায় যাবে? ক্যাথোডে না অ্যানোডে?
যেটা রিডাকশন পটেনশিয়াল বেশি সেটা সুইটেবল কি হয় যে লিখে Anode-এর রাখছি না আমরা ক্যাথোডে স্যার। ক্যাথোডের জন্য সুইটেবল হয়, কই লিখলাম? ও কাইটে দিচ্ছি তাহলে মনে হয় না। আচ্ছা, যেটা রিডাকশন পটেনশিয়াল বেশি সেটা সুইটেবল ফর ক্যাথোড, তাহলে এটা ক্যাথোডে যাবে, আর এটা হবে অ্যানোড। জি এখন স্যার তোমার যেটা দরকার সেটা তুমি বলতেছো ক্যাথোডে রিডাকশন হয়, তার মানে মানটা তুমি এটাই রাখলা। অ্যানোডে কি হয়? অ্যানোডে অক্সিডেশন হয়। এটা যদি অ্যানোড হিসেবে ইউজ করতে হয় এটার আসলে অক্সিডেশন হবে। যখন অক্সিডেশন হবে, অক্সিডেশন পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল কি হয়? উল্টা হয়, এই যে মাইনাস সাইন আগে দিয়ে দিচ্ছে, তার মানে দুইটা। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ নিচে কেন স্যার মাইনাস আসলো, কারণ হচ্ছে এই মানটা হচ্ছে রিডাকশন পটেনশিয়াল, এটা অক্সিডেশন পটেনশিয়ালের মান কি হবে? প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, দুটো যোগ করলে 3.17 ভোল্ট। এইটা কি এইটার সেলটা কি হবে না হবে না বলো? হবে দুইটা স্যার স্টেপ। ফার্স্ট স্টেপে হচ্ছে তোমার বের করতে হবে কোনটা সুইটেবল ফর অক্সিডেশন, কোনটা সুইটেবল ফর রিডাকশন, এবং সেটা বের করার জন্য তোমার যে কোনো একটা পটেনশিয়ালের মান জানলেই হবে। তুমি যদি দুইটারই রিডাকশন পটেনশিয়ালের মান জানো, তাহলে রিডাকশন পটেনশিয়ালের মানগুলোর মধ্যে যেটার মান বেশি সেটা সুইটেবল ফর রিডাকশন, মানে ক্যাথোড, বাকিটা হবে অ্যানোড। হ্যাঁ, এইটা হচ্ছে জাজমেন্ট করার জন্য, আর এটা হচ্ছে রিয়েলিটি। রিয়েলিটিতে দেখো, এটা কিন্তু এখানে রিডাকশন পটেনশিয়াল মান দেওয়া, কিন্তু এটার কিন্তু রিডাকশন হবে না, এটা হবে অক্সিডেশন। তাহলে আমি বের করার জন্য কোনটা ক্যাথোডে যাচ্ছে কোনটা অ্যানোডে যাচ্ছে, বের করার জন্য দুইটা রিডাকশন পটেনশিয়ালের মান পাশাপাশি লিখে আমরা বের করলাম যে হ্যাঁ সিলভারেরটা বেশি, এটা ক্যাথোডে যাবে, সুতরাং বাকিটা অ্যানোডে যাবে। অ্যানোডে গেলে এটার মান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বের করার জন্য প্রথমে আমরা দুইটা মান কম্পেয়ার করার জন্য দুইটা সেম রিডাকশন পটেনশিয়ালের ভ্যালুগুলো লিখেছিলাম। এই বুঝতে পারছো? জি স্যার তাহলে এই জি স্যার রিয়েকশনটা এটা লেখো, লেখো, না লিখলে মাথায় ঢুকবে না। এটা হইলে এই পরেরটা করলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দুইটা করলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা লেখো, 2 মিনিট 3 মিনিট সময় দিলাম। কিভাবে কোনটা, ওই স্ট্র্যাটেজিটাও পড়ো যে অ্যাট ফার্স্ট উই মে নট বি ক্লিয়ার হাউ টু অ্যাসাইন দ্য ইলেকট্রোড ইন গ্যালভানিক সেল ফ্রম দ্য টেবিল। এত ওই যে বই থেকে নিচ্ছে ওই টেবিলে 18 নম্বর টেবিল ছিল, এটা মনে হয় কেটে দেওয়া দরকার আমার। উই রাইট দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল অফ সিলভার অ্যান্ড ম্যাগনেসিয়াম, এই যে লিখলাম, লিখে দেখলাম যে সিলভারেরটা বেশি, সুতরাং এটা ক্যাথোডে যাবে। হ্যাঁ, আর যেটা যেটা যেটার মান কম সেটা অ্যানোডে যাবে। এখন আমি অ্যানোডের গেলে আসলে অক্সিডেশন পটেনশিয়াল ইউজ করতে হয়, এই যে অক্সিডেশন পটেনশিয়ালের মান ইউজ করলাম। আর সিলভার তো ক্যাথোডে যাচ্ছে, সুতরাং কিন্তু রিডাকশন পটেনশিয়ালের মান ইউজ করতে হবে। একবার লেখো, লিখলে ব্যাপারটা একদম ফানির লাহান ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার। স্যার পরীক্ষার মধ্যে কি স্যার ওই চারটা দেওয়া থাকবে? অবশ্যই চার নাও না থাকলেও এই মান দেওয়া থাকবে, যে এইভাবে মান দেওয়া থাকবে। কিন্তু এখন তো অনলাইন পরীক্ষা, আমি সার্টই দিয়ে দিব। আর তোমাদের সার্টের দরকার আছে? তোমাদের কাছে তো বই মই সবই থাকবে। হ্যাঁ, এসে কি জি প্রশ্ন করো আমাকে? স্যার আমরা এগুলো করি না। তোমার তো বলি নাই আমি বই ছাড়া পরীক্ষা দাও, আমি তো বলছি তুমি বই তুই সব সহ পরীক্ষা দাও। জি স্যার খালি অন্য মানুষেরটা দেখো না, তাইলেই হবে, দেখলে ভুল হয়ে যাবে অ্যান্সার। তাহলে জি কি স্যার স্যার ভাইবাও বই সহ দিব স্যার? হ্যাঁ, ভাইবাও কি বই সহ দিব স্যার? ভাইবা বইসা দিতে পারবো না, এই কারণে তো ফেস টু ফেস। স্যার ভাইবার কোশ্চেন তো মনে হয় আলাদা হবে। ভাইবার কোশ্চেন হবে হচ্ছে, সেদিন তো বলছিলাম যে আহ, পুরোনো কোশ্চেনের মধ্যে থাকবে হচ্ছে জিওমেট্রি, অ্যাসিড বেস, আর নতুন নতুনে যা পড়ানো হচ্ছে তার ভিতরেই স্যার জিওমেট্রি অ্যাসিড বলতে বেস কি থেকে। গঠনগুলো পড়বো স্যার? স্যার এগুলো থেকে দিল হল স্যার স্যার এগুলো জিওমেট্রি বলতে স্ট্রাকচার না? মানে গঠনগুলো পড়বো স্যার শুধু? হ্যাঁ, জিওমেট্রি মানে স্ট্রাকচার। হ্যাঁ, এই কারো একটা কম্পিউটার মম্পিউটার মনে হয় বন্ধ করতে হবে, আওয়াজ হইতেছে। হ্যাঁ বলো। হ্যালো। স্যার এগুলো সব করছি তো স্যার, বাংলা এখন ইংলিশ পড়তে কেমন জানি লাগে স্যার, পড়িয়ার ভুলা যায়, পড়িয়ার ভুলা যায় স্যার। না, ভুলবা না, ভুলবা না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমরা এখনকার ছেলেদের মাথা অনেক ভালো, এরা অনেক কিছু মাথায় রাখতে পারে। ফেসবুক, ইন্টারনেট, টুইটার, পাবজি, এত কিছু মাথায় রাখে, তো এই কারণে ওই মানে অরিজিনাল জিনিসটা মাথায় ঢুকে না। হ্যাঁ, তো তুমি যেটা করবা কি, ওইগুলো বাই করে দিয়ে এই যে অরিজিনাল জিনিস মাথায় ঢুকানোর চেষ্টা করবা। তোমার তো হার্ড ডিস্ক খালি করতে হবে, না তো হবে না, বুঝছো না? জি স্যার খালি তো হার্ড হয় না ডিস্কে স্যার। হার্ড ডিস্কে এত জিনিসপত্র যে নতুন কিছু ঢুকতেই পারে না।
হার্ড ডিস্ক একটু খালি করো, পরীক্ষার আগে হার্ড ডিস্ক খালি করে দিবে, যে পাবজি খেলা বন্ধ করে দাও, ক্লাশ অফ ক্লেন খেলা বন্ধ করে দাও, ফেসবুকিং বন্ধ করে দাও। এগুলো বন্ধ করলে দেখবে হার্ড ডিস্ক অটোমেটিক খালি হয়ে গেছে, তখন এগুলো খুব সুন্দর করে ঢুকবে, বুঝছো? জি স্যার। আবার যখন পরীক্ষা টরীক্ষা চলে যাবে তখন আবার অরিজিনাল হার্ড ডিস্কে আবার আগের আগের পজিশনে নিয়ে যাবে, সমস্যা নেই। পরীক্ষার আগে তোমার কি বলে রিসাইক্লিং করতে হবে, ক্লিন আপ করতে হবে, নাহলে তো হবে না। এখন ক্রেজি গেম কোনটা চলতেছে বাংলাদেশে? পাবজি। স্যার পাবজি চলতেছে। জি স্যার, পাবজি। কয়জন পাবজি খেলো আমার ছাত্রদের মধ্যে? স্যার আমি এই পর্যন্ত শুধু নামই সালমান শুনছি পাবজি। আমি এখন স্যার কোনো পর্যন্ত গেম মোবাইল খেলেন? আমি মনে হয় একটা মানুষ একমাত্র ফিফা 98 ছাড়া, আর ওই যে আমাদের একটা রেসিং গেম ছিল এনএফএস না কি জানি, ওই দুইটা ছাড়া আমি জিন্দেগিতে কোনো গেম খেলিনি। হ্যাঁ, তবে বাইরে অনেক খেলাধুলা করছি, এই কারণেই মনে হয় কম্পিউটারের নেশা এত হয় নাই। আজকালকার ছেলেরা তো বাইরে যাইতে পারে না, মাটি নাই, কুই বাইরে যাবে? হ্যাঁ, স্যার আমি ভাবছি স্যার বাইরে ফুটবল খেলা স্যার তাই আসে। কিন্তু ঢাকার বাইরে যারা আছে তাদের তো মাঠ অ্যাভেলেবেল মনে হয় না। জি স্যার বাইরে স্যার গ্রামে তো বাইরে মাঠের যারা অভাব নাই। বাইরে খেলাধুলা করে, এটা স্যার সত্য হ্যাঁ, কথা। তো ঢাকার বাইরে যারা আছে তারা লাকি, ঢাকার ভিতরে যারা আছে তারা আনলাকি। তাদের ওই গলির চিপায় দাঁড়ায় আড্ডা মাইরা চা খায়া সময় কাটাতে হয়। আমি ঢাকা শহরের মেয়র হইলে বুঝছো 15-20টা মাঠ বানায় দিতাম, বিল্ডিং ভেঙে। বিল্ডিং এর দরকার নেই, এত বিল্ডিং দিয়ে কি করবা? স্যার 2 কোটি মানুষের 15-20টা মাঠে কি হবে স্যার? না, অরিজিনাল মাঠ তো আছেই। 2 কোটি মানুষের সবাই তো আর ঢাকায় ভাসমান মানুষ কতটুকু আছে, আর লিভিং মানুষ কতটুকু আছে? ঢাকায় প্রচুর মানুষ বাইরে থেকে আসে, স্যার ঢাকা ঠিক থেকে আছে। সিএসসি আর বিবিএস স্টুডেন্ট বার করে দিলে অনেক জায়গা হবে। কি কোনটা বাই করে দিলে? সিএসসি আর বিবিএস স্টুডেন্ট। তোমার কি সিএসসি বিবিএ দের প্রতি একটু রাগ আছে নাকি? না স্যার রাগ নাই স্যার, যাকে বলি সেই সিএসসি বিবিএ সিভিল বলতে একটু গর্ব লাগে আর কি। না না না, সিএসসি আসলে যার যেটা প্যাশন, তুমি যদি প্যাশন থেকে পড়ো তাহলে সেই পড়াটা তোমার ভালো হবে। সিএসসি আমার স্যার ধারণা সিভিলে যারা পড়তে আসে তারা প্যাশন থেকে পড়তে আসে, তাদের ইচ্ছা থেকে পড়তে আসে, তাই না? সিএসসি স্যার মানে ওই যে আমরা স্যার বন্ধুরা বলি যে যে মোয়ার মতো নিতেছে, এমন ভাবে স্যার যাদের কম্পিউটার ওই রকম ধারণাও নাই তারাও সিএসসি নিয়ে পড়তেছে। সিএসসি তো স্যার এমন কোনো জিনিস না হুট করে পড়েই হয়ে গেল, সিএসসি তো স্যার অনেক কঠিন ওরা জিনিস। তো আর সিএসসি হয়ে ওই অপারেটরই হবে যাদের প্যাশন নাই। তুমি যদি কোডিং না পারো, সফটওয়্যার হার্ডওয়্যার না জানো, খালি ডিগ্রি নিয়ে তুমি কি করবা? সাইবার ক্যাফে দিয়ে দিবে একটা করে, বুঝছো? স্যার ইন্টারেস্ট থাকতে স্যার যে কোনোটাতেই স্যার ভালো করা যায় স্যার, যার যেটাতে এইটা হচ্ছে একটা কথা, এইটা একটা কথা, তুমি যে সাবজেক্টই পড়ো। যেমন আমার কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট অনেক আগেই ছিল, আমি অন্যান্য সাবজেক্ট পাইছিলাম কিন্তু আমি কেমিস্ট্রি নিচ্ছি। হ্যাঁ, ভার্সিটিতে আমাদের মেরিট লিস্ট অনুযায়ী হয়, আমি হয়তো বায়োকেমিস্ট্রি পাইতাম, মাইক্রোবায়োলজি পাইতাম, কিন্তু আমার কেমিস্ট্রি পড়াইতে ভালো লাগতো নিজেরও, আমি কেমিস্ট্রি নিচ্ছি। তো জি স্যার। এখন মনে হয় যে ভুল হয় নাই, কারণ কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আসলে মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট, সব দিকে যাওয়া যায়। এই কেমিস্ট্রি হচ্ছে সেই লেভেলের একটা সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, তুমি ফার্স্ট ক্লাসে বলছিলাম মনে হয়, আমার প্রচুর মুভ করা যায় মানে। আর এখন সায়েন্স তো মাল্টি ডিসিপ্লিনারি সায়েন্স হয়ে গেছে, সবগুলো সায়েন্সের ব্লেন্ড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি বুঝা গেছে এটা। জি স্যার। আচ্ছা, তাহলে পরে আরেকটা এক্সাম্পল আছে, এইটাও তোমরা দেখো বুঝতে পারো নাকি। বলছে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ এ গ্যালভানিক সেল মেড অফ ক্যাডমিয়াম ইলেকট্রোড এবং ক্রোমিয়াম ইলেকট্রোড। তাহলে আমি দেখি ক্যাডমিয়ামের কোনটা রিডাকশন পটেনশিয়াল বেশি, যেটা রিডাকশন পটেনশিয়াল বেশি সেটা ক্যাথোড, আর বাকিটা অ্যানোড। এই দুইটা মান দিলাম দেখো, 0.4 আর 0.73। তাহলে ক্যাডমিয়ামের রিডাকশন পটেনশিয়াল বেশি, সুতরাং এটা ক্যাথোড আর এটা অ্যানোড। অ্যানোড হিসেবে যখন ইউজ হবে এটার মান চেঞ্জ হয়ে যাবে, 0.73 হয়ে যাবে। হ্যাঁ, দেখছো মান চেঞ্জ হয়ে গেছে। টোটাল কত আসলে? 0.33 পজিটিভ ভ্যালু আসছে, সুতরাং এটা সম্ভব। 1 মিনিটও লাগে না অঙ্ক বুঝলে। কিন্তু এইখানে দেখো আমি ব্যালেন্স ইকুয়েশনও লিখতে বলবো, 3 দিয়ে গুণ করে আবার এটারে 3 দিয়ে গুণ করে দিও না, এটা কিন্তু রুল 2 তে গুণ হবে না, মনে রেখো। ইলেকট্রনকে ব্যালেন্স করার জন্য তুমি গুণ করতেছো, কিন্তু ইলেকট্রন পটেনশিয়াল কিন্তু গুণ ভাগ কিছুই হবে না, যেটা আছে সেটাই থাকবে। এটা ছিল রুল 2, এই যে এই রুলটা, ঠিক আছে।
সো ইফ ইউ প্র্যাকটিস, এটা তোমার জন্য কোনো সমস্যাই না। সামনে কি আছে দেখি, প্র্যাকটিস প্রবলেম। আচ্ছা, আমি চাচ্ছি না তোমাদের আর বেশি পড়াইতে, এই পর্যন্তই তোমাদের সিলেবাস থাকলো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার ফাইনাল কত নাম্বার হবে স্যার? ওই কোর্স ডিস্ট্রিবিউশন দেখতে হবে, 20 নাম্বার হয়তো বা। আচ্ছা, 3টা কুইজের মধ্যে তো বেস্ট টু কাউন্ট করবেন না স্যার? হ্যাঁ, কুইজ কি তোমাদের 3টাই হয়েছে? জি স্যার, 3টা হয়েছে জি স্যার। স্যার। জি স্যার। বেস্ট টু না, স্যার। বেস্ট টু না, কারণ কুইজে তো 15 নাম্বার দিচ্ছি, বেস্ট টু না, স্যার 3টাই কাউন্ট ফার্স্টে করবো। স্যার ফার্স্টের কুইজটা স্যার প্রায় সবারই খারাপ হয়েছিল স্যার, ওই জন্য স্যার আচ্ছা, একটা তোমরা বেশি তাহলে রেখে। আরেকটা কুইজ দিয়ে দাও, আমি কোশ্চেন করে পাঠাই দিব, কবে দিবা বলো? স্যার বৃহস্পতিবার দিই। বৃহস্পতিবার নেন স্যার তাহলে। বৃহস্পতিবার তো তোমাদের ইয়া হবে না? ভাইবা। স্যার ভাইবা ভাইবার স্যার। পরে দিই স্যার। আচ্ছা, সেটা না, আমি একটা টাইম দিয়ে দিব, আমি অনলাইনে থাকবো না, কুইজ ছেড়ে দিব আর কি, ওই বুঝছো? যে স্যার ভাইবার পর একটা টাইম দিয়ে দিন স্যার। র্যাপিড কোয়েশ্চেন থাকবে? না না, এই চ্যাপ্টারের উপর স্যার দুইটা রিয়েকশনে সন্ধ্যায় বা করে সলভ করতে দিব আর সন্ধ্যার কি। দিকে দিতে পারেন স্যার। তাহলে স্যার বৃহস্পতিবারে ভাইবার পরে দিয়ে দিন স্যার। সন্ধ্যার আচ্ছা, দিকে। বৃহস্পতিবার ভাইবার পরে টরে না, বৃহস্পতিবার রাত 10টায় দিব, ঠিক আছে? জি স্যার, তাই নেন স্যার। তাই ভালো হবে। জি স্যার, বৃহস্পতিবার ঠিক রাত আছে স্যার। 10টায়। স্যার তাহলে কুইজের সিলেবাসটা থাকলো কি? এই যে চ্যাপ্টার আচ্ছা ঠিক ইলেকট্রোকেমিস্ট্রি। আছে। আচ্ছা ইলেকট্রোকেমিস্ট্রি স্যার। স্যার আগের 3টা কুইজই তো কাউন্ট হবে না স্যার, যদি 3টা যদি কারো থাকে তাহলে ওটা কাউন্ট করবেন না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। জি। আচ্ছা, 4টার মধ্যে বেস্ট 3 নিব আর কি, হ্যাঁ। জি স্যার। তাহলে এই সাদমান, জি স্যার। আমার একটু মনে করাই দিও বৃহস্পতিবার, ঠিক আছে? কয়টায় হবো স্যার একদম? রাত 10টায় কুইজ ছাড়বো, রাত 10টায়। জি স্যার। তোমরা কিন্তু 10:30 10টা 20-এর ভিতরে জমা দিয়ে দিবা, তো প্রস্তুতি নিয়ে নাও এরকম। বৃহস্পতিবার দিনটা আমার জন্য এই 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 সেমিস্টারের সবচেয়ে বড় দিন হবে। সকালবেলা তোমাদের, তোমাদের তো বুধবার থেকে শুরু হচ্ছে তাই না? জি জি স্যার। স্যার। তো বুধবার দিতে পারো, বুধবার রাত্রে দিবা। বুধবার রাতে তো ভাইবা রাখছেন স্যার। বৃহস্পতিবারে দেন স্যার। আচ্ছা, বুধবার তোমাদের হবে, তারপর বৃহস্পতিবার 3টা থেকে 8টা পর্যন্ত ভাইবা, সকালেও আবার ভাইবা আছে 10টা থেকে 11টা পর্যন্ত, মানে আমার প্রায় 8-9 ঘন্টা বৃহস্পতিবার কম্পিটিশন থাকতে হবে। ওকে, সো তোমাদের কুইজ বৃহস্পতিবার রাত 10টায়, আমি লিখে রাখি তাহলে আর ভুল হবে না, ধরো। স্যার আমাদের ভাইভাতে আর অ্যাটেন্ডেন্সে কত মার্কস থাকবে? অ্যাটেন্ডেন্সে 5, ভাইবাতে এখনো ঠিক করি নাই, বাট 5 বা 10 থাকবে। স্যার 5 লেভেল রাখেন 5, স্যার, 5 রাখলে একটা লেভেল ভালো রেজাল্ট হবে স্যার। লেভেল 5 আর ইয়ার 5। Quiz 4 for section 107 S1 electrochemistry. Okay. On বৃহস্পতিবার কয় তারিখ করে? 22, জুয়েল ভাই আপনার মাইকটা অফ করেন। 24 24 তারিখ রাত 10টা। at 10 PM. ওকে, আমি বলবো না আর, ঠিক আছে? স্যার নাম পেলেন? সো আমার মনে হয় না সমস্যা হবে। আর আমি এর ভিতরে তোমাদের ওই যে বাকি নাম্বারগুলো একটু দেখি কাছায় কতটুকু তোমাদের দিতে পারি। হ্যাঁ, আজকে কিছু কাজ করবো স্যার নাম্বারের একটা উপর। লাস্ট রিকোয়েস্ট রাখেন স্যার, ভাইবা 5 রাখেন স্যার। আরে 5 তো থিওরি আর 5 ল্যাবে। থিওরি বলতে স্যার মানে দুইটা থিওরি মিলে মানে 5 + 10? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আরে ল্যাবে ভাইভাতে তো নাম্বার দেওয়া যায়, ভালোই নাম্বার দেওয়া যায়, চিন্তা করো না। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। সবার যাতে মাইক এবং ক্যামেরা অন থাকে, দেখো আবার বললো না স্যার মাইক কাজ করতেছে না, মোবাইলে দিয়ে দিও, তাহলেই হবে মনে হয়। জি স্যার।
স্যার ওকে, ল্যাবে আর আমরা কোনো যা যা করলাম ওইটাতে মার্কস থাকবে? ওইটার উপর নাম্বার থাকবে। ল্যাবের একটা পরীক্ষা নিলাম না, সে পরীক্ষায় নাম্বার থাকবে, ভাই ভাই নাম্বার থাকবে, সব মিলে অনেক নাম্বার থাকবে, সমস্যা নেই। ল্যাবের অ্যাটেন্ডেন্স আলাদা মার্ক থাকবে না? ল্যাবের অ্যাটেন্ডেন্সে আলাদা মার্কস নাই। আর স্যার আমরা যে ল্যাব রিপোর্ট গুলো জমা দিলাম আগে, মানে এক একটা ল্যাব করে, ওটাতে তো মার্কস ওইগুলা থাকবে? ওইগুলা ওইগুলা তো দেখে মার্কস দিব। ল্যাব পরীক্ষায় হচ্ছে তোমার 15, আর ল্যাব রিপোর্টে 5, আর ভাইভাতে 5, 25 ল্যাবে, বুঝছো? ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে স্যার ল্যাব থেকে স্যার কি টাইপের কোশ্চেন ভাইভাতে আসতে পারে, মানে ল্যাব থেকে রিলেভেন্ট কোশ্চেন অ্যাসিড বেস অনুযায়ী থাকবে, হ্যাঁ। তারপর ওই প্রত্যেকটা ল্যাবের পেছনে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে, ওই কোশ্চেন গুলো পড়ো কিন্তু। 5টা ল্যাব করাইছি না তোমাদের, 5টা ল্যাবের জি স্যার। পেছনেই দেখবা কিছু কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ, ওই রিলেভেন্ট কোশ্চেন থাকবে। ওইগুলো দিছি ভাইভাতে কোশ্চেন করার জন্য। জি স্যার, ওকে স্যার। ওকে, নাম প্রেজেন্ট করবেন না? হ্যাঁ, নাম প্রেজেন্ট করা দরকার। তোমাদের তো যারা আসো মোটামুটি প্রেজেন্ট থাকো, সমস্যা নেই। আজকে কতজন আসছে দেখি। আজকে হচ্ছে 107 সেকশন 1। কয় তারিখ আজকে? 22 22। তারিখ। 22 তারিখ স্যার। আচ্ছা, নিখিল ফারদিন পর্যন্ত একটা হয়েছে, এরপরে নিখিল ফারদিনের পরে যাও, নাম প্রেজেন্ট হয়ে গেল। আর তোমাদের পরীক্ষা কি রোববার না? জি স্যার, রবিবার। জি স্যার। আচ্ছা, তোমরা জি যদি স্যার, কোনো ওকে। প্রবলেম ফেস করো তাহলে শুক্রবার রাতে আমাকে একটা মেসেজ দিয়ে রেখো, আমি থাকবো না অনলাইনে আধা ঘন্টার জন্য প্রবলেম নিয়ে আলোচনা করার জন্য, ঠিক স্যার, আছে? স্যার রেকর্ডিংটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব এখন, দাও। ঠিক আছে, শুক্রবার রাতে যদি কেউ কোনো প্রবলেম ফেস করো, যে কোনো একজন জানাবা যে স্যার আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো ফাইনালি, তাহলে আমি শুক্রবার রাতে তোমাদের সময় দিব না, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওকে, আসসালামু সোফার আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার।